প্রশ্নোত্তর আজকের পর্বে স্বাগতম আপনাদেরকে। আমরা অতিথির মুখ থেকেই শুনে নিব ওনার নাম এবং পরিচয়। আমরা চলে যেতে চাই অতিথির কাছে। ধন্যবাদ গ্রিন টিভির আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। আর আপনিও আপনার মূল্যবান সময় আমাকে দিচ্ছেন, এটার জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আমার পলিটিক্যাল যে নামটা সেটা হচ্ছে সর্দার এম জাহাঙ্গীর হোসাইন, অর্থাৎ সর্দার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। যদিও আমার ভোটার আইডি কার্ডে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নাম, কিন্তু আমাকে মানুষজন ওই সর্দার যেহেতু বংশের, আপনি রাজনৈতিক নাম বললেন। হ্যাঁ, অনেকে এস এম সংক্ষেপে এস এম জাহাঙ্গীর এটাই চিনে আর কি। জাহাঙ্গীর মোটামুটি আমাদের কমন নাম, সম্রাট জাহাঙ্গীর। আপনি কাইন্ড অফ সম্রাট। সাথিয়া তো বোধহয় পাবনা সাথিয়া। ওইখান থেকে শুরু করব। আপনার আঞ্চলিক যেখানে আপনার জনগণ, আপনার মানুষ, আপনারই তো মানুষ, তাদের প্রতিনিধিত্ব আপনি করতে করছেন রাষ্ট্রীয় পর্যায়ে। আপনার জার্নিটা কিংবা আপনার যাত্রাটা আমরা যদি সাথিয়া থেকে শুরু করি, এরপর যতটুকু জানি শাহজালাল বিশ্ববিদ্যালয়, সেখানে আপনি পড়াশোনা করেছেন, পরিসংখ্যানে পদে ছিলেন, তারপরে ঢাকায়, তারপরে আপনি চায়না, আপনি বেইজিংয়ে ছিলেন, এবং এই পুরো যাত্রাটাই আপনার রাজনৈতিক পথ পরিক্রমার মধ্য দিয়ে গেছে। মানে মূলত আপনার রাজনীতিতে কিভাবে আসা? আসলে রাজনীতিতে আসাটা আমি ওইভাবে বলবো না, আমার একটু ভিন্ন কথা। সেটা হলো যে একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, যে মানুষের জন্য কাজ করা। আসলে রাজনীতি আসার উদ্দেশ্য আমার দৃষ্টিতে মনে হয়, বিভিন্ন সময় ভিন্ন মত থাকতে পারে, যে মানুষের জন্য কাজ করা। তো মানুষের জন্য কাজ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। আপনি হয়তো বলতে পারবেন যে অনেক প্ল্যাটফর্মই তো আছে, কেন বিএনপিতে আসা? জি, বলতাম। আপনি হয়তো বলতে পারবেন। দেখুন, জাতীয়তাবাদী, আমি যখন স্কুল লাইফেই পড়াশোনা করি, আমার স্কুল পাবনা সাথিয়াতেই, আমার আরাতাইকোলা ইউনিয়নে, একটা ইউনিয়নে বাড়ি। আমি গ্রামের মানুষ, একেবারেই গ্রামের মানুষের সাথে, একেবারেই কৃষক পরিবারে আমার বেড়ে ওঠা। তো তখন থেকে আমার ভিতরে একটা নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছা ছিল, যে মানুষের জন্য কাজ করা। সেটা আমার প্রথম যাত্রা শুরু হয় আমি যখন স্কুলে পড়ি, হাই স্কুলে। তখন আমি স্কাউট করি। আচ্ছা। তো আপনি এটা জানেন যে স্কাউট একটা ভলেন্টারি অর্গানাইজেশন। তো তখন থেকেই আমার মধ্যে একটা এবং সিনিয়র ভাইদের দেখতাম, দেখে মনে হতো যে এই তো কাজের মাধ্যমে ধীরে ধীরে সে একেবারেই টপ জায়গায় যাচ্ছে। তো আমার তখন একটা, এবং কমান্ডিং, টপ জায়গা বলতে আপনি বোঝাচ্ছেন কমান্ডিং নেতৃত্ব দেওয়া যাওয়া, যেটা একেবারেই তৃণমূলের কাজ করে করে। তো সেখান থেকে একটি হলো। তারপরে তো আমি আমার স্কুল লাইফ শেষ করলাম, তখন আমি রাজনীতিতে ইনভলভমেন্ট। বাট স্কুল লাইফে পড়াশোনার পাশাপাশি কতটুকু করা যায় সেটা আমি মনে করব যে একেবারেই অ্যাক্টিভ রাজনীতি সেটা না। এমনি দেখা যাচ্ছে যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সভা সমাবেশ, বিশেষ করে একটু জিয়ার রহমান, তারপরে বেগম খালেদা জিয়ার বক্তব্যগুলো শুনতাম, ভালো লাগতো। বিশেষ করে বেগম খালেদা জিয়ার তো আমার ধরেন জিয়ার রহমানের সময় আমাদের এত না, কিন্তু বেগম খালেদা জিয়ার কথাগুলো আমার খুবই ভালো লাগতো। আপনি যদি বলেন একটা চৌম্বক পয়েন্ট, ওনার একটা জিনিস আমি দেখতাম যে খুব কমিটেড ছিল, এবং কোনো যেটাকে বলে বেফাস মন্তব্য, এরকম কোনো কিছু। আপনি বলতে চাচ্ছেন যে বলার শিষ্টাচার যেটা, সেটা ওনার মধ্যে আমার কথাবার্তাগুলো ভালো লাগতো। তারপরে তো আমি রাজশাহী সরকারি সিটি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। যদিও আমার ওই কলেজের, আমাদের বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই, রাজশাহী সিটি কলেজটা আসলে রাজশাহীর নেতৃত্ব দেন, রাজশাহী ডিভিশনের। উনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে সিটি কলেজে আমি রাজনীতিতে একেবারেই অ্যাক্টিভ হয়ে গেলাম, যার কারণে আমার ইন্টারমিডিয়েটে কিছুটা রেজাল্টও খারাপ হলো। আপনি বললে হয়তো চিনবেন, এখন যে রাজশাহীর প্রশাসক, মেয়র পদমর্যাদার যে প্রশাসক, না এখন যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সে তখন রাজশাহী সিটি কলেজের নেতা। আমি ওই কমিটিতেই, আমরা জুনিয়র হিসেবে ফার্স্ট ইয়ারে গিয়ে আমরা মেম্বার হলাম। ওখান থেকে রাজনীতিতে অ্যাক্টিভ শুরু হলো। ওখান থেকে শেষ করে আমি পরে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ শুরু করলাম। ইভেন আমি সাংবাদিকতাও শুরু করলাম প্রথমে। ইউনিভার্সিটির প্রতিনিধি, প্রথমে একটা লোকাল পত্রিকা জয়িন্তা বার্তা, তারপরে আমাদের সময়। এটা খুব বেশি দিন করি নাই। তারপরে মানে ইচ্ছা ছিল যে মানুষের জন্য কাজ করা যায় কিভাবে। কালচারাল সংগঠন করলাম, নাটাই নামে একটা কালচারাল সংগঠন,
সেটাতেও কাজ করলাম অনেক লোকজন নিয়ে। অর্থাৎ মানুষের কাজ নিয়ে কাজ করার আমার ভিতরে একটা চরম স্পৃহা ছিল তখন থেকে, এখনও এটা সেবামূলক। সেবামূলক কাজ করার জন্য। যাই হোক, পরে আমি ওখানে হলাম। ওটা ওটা একটু ভাইয়া যদি বলি, ওটা ওটা আপনার সহজাত, মানে ইনস্টিংক্টিভলি আপনি কি এটা কি খুব আরো আরো ছেলেবেলায় বুঝতে পেরেছিলেন যে আমার কাজ করতে ভালো লাগছে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগছে? এইটা আমার ছোটবেলা থেকেই এরকম একটা ইচ্ছা ছিল। দেখুন, আমার বাবা, আপনি জানবেন যে গ্রাম অঞ্চলগুলোতে যাদেরকে অনেক বেশি জমি জমা থাকে তাদেরকে একটু ওই যে জমিদার বা এরকম একটা শব্দ ব্যবহার করে। আমি যদিও এটার সাথে জোরদার বা বড় গৃহস্থ যে এরকম বিভিন্ন গ্রামের মানুষ। তো আমার বাবার দেখতাম যে হিউজ পরিমাণ মানুষের জন্য সেবামূলক কাজ করার অনেক কিছু আমি দেখতাম। যেমন আপনাকে একটা ঘটনা বলি, আগেকার যুগে কাছারি ঘর থাকতো, এটার সাথে মানে আমার বাড়িতে কাছারি ঘর ছিল, এটা আমি ছোট সময় দেখেছি। তো আব্বা এই কাছারি ঘর অনেক বড় রাস্তার ধারে করতো। গ্রামের মানুষ, আগেকার যুগের মানুষগুলোতে কিন্তু হেঁটে চলাচল করতো গ্রাম লেভেলে, এত পাকা রাস্তা এটা ছিল না। তো ওই কাছারি ঘর শুধু ছিল ধরেন বিভিন্ন পথচারী যারা, তারপর ইভেন এমনও হতো যে যারা ওই যে পাগল বা বিভিন্ন অসহায় মানুষগুলো ওইখানে ঘুমাতো, থাকতো, পিছিয়ে পড়া মানুষগুলো আমার বাবাগুলোকে সেবা করতো, খাওয়াতো। আর এমনি বাড়ির আশপাশে তখনকার যুগে তো খুব ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস ছিল, আপনি জানেন, আমরা আরও শুনেওছি। তো ওইখানে দেখতাম যে খুব সেবা করার একটা মানে ভিতরে একটা কাজ ছিল যে কিভাবে মানুষের কাজ করা যায়, সেটার মধ্যে একটা নিজে কাজ করতে পারলে নিজের কাছে একটা ভালো লাগতো, গর্ববোধ মনে করতো যে না আমি কিছু একটা করতে পারলে মানুষের একটা তৃপ্তি। পাবলিসিটিরও একটা টেন্ডেন্সি ছিল না। দেখেন, আমার আমি পাবলিসিটির একটা ভালো প্রশ্ন করছেন। আমার যুব দলের বর্তমান সভাপতি আব্দুল মোনায়েম মুন্না গত রোজার মধ্যে, এই রোজা না আগের রোজায়, আমাদের পল্টন পার্টি অফিসে, যুব দলের অফিসে, সে আমার সম্পর্কে বেশি কিছু জানে না আসলে, তো তার একটা ধারণা নিয়ে আছে। তো পরবর্তীতে সে আমার বিষয়টা জানছে হয়তো ওই দিনই এমন, তো পার্টি অফিসে বসে আছে, আরও অনেক লোকজন আসছে। সে আমাকে বললে তুমি একটা ইন্ট্রোভার্টার কেন, মানে নিজেকে লুকায় রাখা। এরকম আমার অনেক দলীয় নেতাকর্মী, এখন অনেকেই যে অনেক বড় বোন ছোটো বোন, এই যে নতুন এর মধ্যে একজন নারী সংসদ সদস্য আমারে বলছে তুমি তো কোনোদিন তোমাকে প্রচার করো না, তো ইন্ট্রোভার্টার কেন। তো এইটা একটা আমার একটা ধরেন একটা নেচার, যে আমি মনে করি যে একটু নীরবে কাজ করার দরকার। যে ইসলামে তো আছে যে আমি হাত দান করলে বাম হাত যেন না। আমার ইচ্ছা যে আসলে কাজ করব, কাজ করতে থাকলে হয়তো একটা জিনিস দ্রুত ওঠে, আর একটা এমনি মানুষজন জানবে। আমি যদি আপনাকে একটা উপকার করে থাকি বা আপনার বিপদে পাশে দাঁড়াই, বা আপনি যদি আমার বিপদে পাশে দাঁড়াই, এমনি কিন্তু উভয়ের মধ্যে একটা জানাজানি হয়ে যায়, এটাই হলো। অর্থাৎ আপনার এই যাত্রাটা আপনার সেবামূলক কাজটাকে প্ল্যাটফর্ম হিসেবে, যে এই কাজটাকে সহজতর করতে গেলে, আরো বৃহৎ পরিসরে করতে গেলে আমার রাজনীতির মধ্যে দিয়ে যেতে হবে, একটা প্ল্যাটফর্ম দরকার। এটা আপনি সচেতনভাবেই বুঝতে পারলেন এবং শুরুও করে দিলেন। এবং আপনি একটু আগে যেটা বললেন যে বেগম খালেদা জিয়ার কথা, বা সেইখান থেকে আপনার বেছে নেওয়াটা, মূলত খালেদা জিয়া আপনার পছন্দের মানুষ, সে কারণে আপনি জাতীয়তাবাদী দলে যুক্ত হলেন। ওই সাথিয়ার আরও কিছু ঘটনা একটু জানতে চাই। এই যে ফর্মালি যুক্ত হওয়া, আপনার প্রথম সদস্য সংগ্রহ করা, এই প্রসেস তো যেতে হয়। আচ্ছা, সাথিয়ার আমি আসলে সাথিয়ার কলেজ পর্যন্ত আমি সাথিয়ার কোনো জায়গায় মেম্বারশিপ আসলে এরকম আমি ছিলাম না। ভলান্টিয়ারের মতো জানতো যে বিএনপি করি এইটা ধারণ করেন। পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটি, শাহজাহান ইউনিভার্সিটিতে, তখন আমার উপজেলা বিএনপির সভাপতি মুরব্বী, এখন বয়স প্রায় 78, সাবেক সভাপতি, অনেক কয়েকবার উনি সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, মাহবুব মোর্শেদ জ্যোতি। উনি আমার যে ইউনিয়নটা আরাতাইকুলা ইউনিয়নটা আমি জানিও না, উনি আমাকে আরাতাইকুলা ইউনিয়নের 1 নম্বর সদস্য করলো। অর্থাৎ আমাদের দলে 1 নম্বর সদস্য বলতে বোঝায় সম্মানিত, মানে রাজনৈতিক জগতে প্রবেশের তিনি একটা সহায়ক ভূমিকা পালন করলেন। ওই যে আপনি ইন্ট্রোভার্ট, সে আমি জানিও না। তো একদিন আমাকে ইউনিয়ন কমিটির মিটিং, আমি তখন সিলেটে, আমাকে ওই ইউনিয়ন বিএনপির কনভেনার উনি আমাকে ফোন করলো যে আমাদের তো একটা মিটিং আছে, তোমাকে থাকতে হবে। তো আমি বললাম কিসের আমাকে থাকতে হবে কেন, আমি তো এখন সিলেটের। আর তখন তো এই আন্দোলন সংগ্রামের সময় আমি ওই জায়গার দায়িত্বে, ওই জায়গায় আমার রেসপন্সিবিলিটি এরিয়া। তো বললো যে যদি সম্ভব হয় শুক্রবার ছিল, তো আসো। আমি আসলাম। পরে আমি জ্যোতি ভাইকে ফোন করলাম যে আপনাকে করছেন নাকি, তো বললো যে হ্যাঁ আমি করছি। এর কিছুদিন পরে আবার ধরেন উপজেলা বিএনপির কমিটি পূর্ণাঙ্গ হলো, তো তখন আমি
সে কমিটিতেও জ্যোতি ভাই আমাকে ওই একটা সদস্য রাখলো। আমি আসলে ওই সদস্যই এনজয়ও করতাম, যে আসলে কাজ করার দরকার, আর আমি তো স্টুডেন্ট পলিটিক্সে আসি স্টুডেন্টদের দাবি দাওয়া নিয়ে, সেটা নিয়ে আমি কাজ করছি। এটা হলো আমার এলাকার ইনভলভমেন্ট। এলাকার মানুষদের সাথে আপনার যোগাযোগের শুরুটা এভাবেই হলো, এইভাবে শুরু হলো। আপনি ইন্টারমিডিয়েট শেষ করে দিয়ে চলে এলেন শাহজালালে। তখন থেকে কি এলাকার মানুষের সংযোগ বিচ্ছিন্নতার হলো না? আপনি যোগাযোগটা রাখলেন কিভাবে? এখানে এসে তো আপনি আবার আরেকটা নতুন পরিবেশ পেলেন, নতুন পরিবেশে আবার নতুনভাবে রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলেন, একটা শিক্ষাঙ্গন, সেই সংস্কৃতির মধ্য দিয়ে শিক্ষাঙ্গনের রাজনীতি যেমন হয়, ওখান থেকে আপনার যোগাযোগের বিষয় আশয়গুলো কিরকম ছিল? ওখানে যেমন করে রাজনৈতিক কর্মকাণ্ড করে উঠছেন, আবার আপনার সাথিয়ার মানুষ, আমি যতটুকু বুঝেছি এই আমরা আলাপ শুরু করবার আগে, সাথিয়ার মানুষের প্রতি আপনার আসলে দরদ, ভালোবাসা কিংবা তাদেরকে সহযোগিতা করবার মানসিকতাটা আপনার প্রগাঢ়, বা ওটি আপনার প্রথম প্রায়োরিটি। আচ্ছা, আমি আপনাকে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। এরকম একটা উদাহরণ দেই, আমি আবার একটু উদাহরণ দিয়ে বলতে পছন্দ করি। আমি যখন শাহজালালের দায়িত্বে, তখন আমি ওখানে শাহজালালের পদটা আপনার, আমি শাহজালাল ইউনিভার্সিটি ছাত্রদলের কনভেনার ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এটা কোন সালের দিকে? এইটা 2010 সালে আমি হলাম। তার আগে আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি একটা হলের সেক্রেটারি ছিলাম। জি, একটি গল্প আমি একটা গল্প দিয়ে আপনাকে এটা উদাহরণ দিই, কারণ আমার কাছে আপনি মনে হয়েছে প্রশ্নটা করছেন সিলেট এবং পাবনা বেশ দূর। আমি এটা কিভাবে রাজনীতিটা, আমার ওই ছাত্রদলের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং হাবির রশিদ হাবিব, এখন যে প্রতিমন্ত্রী। ওই কমিটির আমি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক এবং সিলেট ডিভিশনের সাংগঠনিক। এটা নিয়েও নানান তর্ক বিতর্ক, আমি সিলেটি মানুষ না, এটা নিয়ে আমি পরে বলবো। তো আমাকে পার্টি অফিস অনেক সময় বলতো যে তুই কি জিনপুরি নাকি? তা আমি প্রথম বুঝে উঠতে পারিনি, মানে বলে এই তোমাকে দেখি পাবনায়, এই দেখি সিলেট, এই দেখি ঢাকায়, এরকম আমাকে বলতো। অর্থাৎ এমনও হয়েছে যে আমি ধরেন দিনে মিছিল করছি সিলেটে, আর রাতেই চলে আসছি, পরের দিন সকালে আবার ঢাকায় মিছিল করতেছি, আবার এমন হয়েছে যে আমি ধরেন বিকালে গিয়ে পাবনায় প্রোগ্রাম করতেছি, এরকম আমার হয়েছে। এটা আমার অহরহ হয়েছে। এটা আপনি এখান থেকে একটা যোগাযোগের বা কানেকশনের ওয়ে বলতে পারেন। এখন এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনাদের, আমি একটু সংক্ষেপে বলি। আমি শেষ অংশটা বলতেছি একটা উদাহরণের মাধ্যমে। আমি যখন ইউনিভার্সিটির কনভেনার হলাম 2010 সালে, তো আমার এলাকার মানুষ আমাকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য এলাকায় একটা প্রোগ্রাম আয়োজন করলো 2010 সালে। এটা এপ্রিল মের দিকে। এটা মূলত ওই দলের অনুসারী আমার যারা পছন্দ করে, ভালোবাসে। তো প্রোগ্রামটায় বলতে গেলেন যে লাখ খারাপ, যে ফ্যাসিস্ট রিজম ছিল তারা আমাকে প্রোগ্রামটা করতে দেয়নি। তৎকালীন সময় ওখানকার এমপি ছিল শামসুল হক টুকু, যদিও এখন জেলে, আপনারা জানেন। তো ওনার নির্বাচনী এরিয়ায় এখন বিএনপির একটা, আমার মতো মনে করছে যে একটা বিএনপির লোক এখানে প্রোগ্রাম, এখন ওখানে ওরা যারা ওদের গোয়েন্দা সংস্থা, ওদের দলীয় রিপোর্ট অনুযায়ী অনেক বড় জনসভা হতো। আমি একজন ছাত্রনেতা, ইউনিভার্সিটি ওই এলাকার ছেলে, একেবারেই আমি ধরেন বলতে গেলে অজপাড়া গ্রামের মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াটাই তো, হ্যাঁ আমি অজপাড়া গ্রামের মানুষ, সেখানে একটা প্রোগ্রাম, তো অনেক বড় জনসভা হওয়ার কথা, জেলা ইনভলভ হলো। তারপরে ওরা কী করলো, প্রোগ্রামটা তো একেবারেই ফাইট করে বন্ধ করে দিতে পারবে না, তখন ওরা কী করলো, কৌশলে ওখানে আওয়ামী লীগের ওই একই স্পটে আওয়ামী লীগের আর একটা দিয়ে জনসভা একই টাইমে জারি করে 144 জারি করে দিল। তো এই যে আমি আমার এলাকার মানুষ আমাকে, এটা 2010 সালে, এই যে আমার এলাকার মানুষ, আমি অনেক আগেরগুলো আমি বলছি না কারণ সময় পাবো না। তো এই যে আমার এলাকার মানুষ আমাকে কিভাবে পছন্দ করে এবং আমি কিভাবে কানেক্ট হলাম, এটা একটা উদাহরণ আমি আপনাকে দিলাম। আর আপনি যেটা বললেন যে আমার এলাকার মানুষের ভালোবাসা, দেখেন আমি এখন পর্যন্ত, এবং আমার যদি 2010 সালকেই আপনি কাউন্ট করেন, আমি একেবারে নির্বাহী দায়িত্ব ইউনিভার্সিটি, সেখান থেকেই যদি কাউন্ট করেন আজকে 26, তার মানে কি 16 বছর। এই 16 বছরেরটা বলি, আমি অতীতেরটা ধরেন নাই বললাম, ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সময় থেকে আমি বলি, বিশেষ করে 2000, যখন আপনি খুব সচেতনভাবে এবং আপনি যখন বুঝতে শুরু করলেন, বুঝতে না, আমি যখন একেবারে নির্বাহী দায়িত্বে, কারণ ইউনিভার্সিটিতে যখন আমি পড়ছি তখনই তো আমি ম্যাচিউর, কিন্তু তার আগেই তো আমার 7-8 সালেই ধরেন আমার অনেকটা পড়াশোনা প্রায় শেষের দিকে হয়ে গেছে, 8 সালে। তো আমি যেটা বলতেছিলাম, আমি কিন্তু এই 16 বছর যদি কাউন্ট করে আমি কিছু না, রাষ্ট্রীয় বা ওইরকম তেমন কিছুতেই আমি না। তারপরে আমি উল্লেখযোগ্য আপনাকে কিছু জিনিস বলি।
আমি আমার অঞ্চলের যারা মেধাবী, ইভেন আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা ছেলেকে আমি দিচ্ছি, যারা মেধাবী শিক্ষার্থী বাট আর্থিকভাবে একটু ডিফিকাল্টিস ফেস করে, পিছিয়ে আছে। তাদেরকে কিন্তু আমি ওই যে পার্মানেন্ট বৃত্তির ব্যবস্থাটা করছি। এখন এইটা হলো আমি যখন বাইরে থাকছি, আমার ইউনিভার্সিটির বড় ভাই বা তারা এই বিভিন্নভাবে আমাকে বা বিভিন্ন এটা কি অব্যাহত আছে? এখনো অব্যাহত চলছে? আছে। আচ্ছা, যে আমাদের দর্শকরা এটা জানতে পারছে, এটা অব্যাহত। আমি একটা কেস স্টাডি বলি, এটা তো বললাম আপনি জাহাঙ্গীরনগর জন্য আমি নামবে আসলে একটা কেস স্টাডি বলবি, আপনাদের মাধ্যমে আরও মানুষজন জানলে ওই ব্যক্তিটা উপকৃত হবে, আমি এই জন্য বলছি। আমি যখন অনেকে সাহসিকভাবে আপনারও ভালো লাগবে, সহযোগিতা চাইবে। আমার দল থেকে যখন এলাকায় এই নির্বাচন কেন্দ্র করে কাজ করতে পাঠালো, মানে যে কাজ করো যদি দল সিদ্ধান্ত নেয়, তো আমি কাজ করতে গিয়ে, আমি তো এমনি মানুষের ভলেন্টিয়ারি কাজ করি, প্রচারণা কম, মিডিয়া কম। আমি সেখানে আমার কাছে একটা আসলো, আমার একটা যুব দলের, আমার পৌর যুব দলের আহ্বায়কের মাধ্যমে একটা মেয়ে রাজশাহী মেডিকেলে পড়ে, খুবই, আপনি এটা শুনবেন, মেয়েটা 6-7 পড়া অবস্থায় মেয়েটার বিয়ে দিয়ে দেয় তার বাবা, অর্থাৎ সে তখন বিয়ের উপযুক্ত না। হওয়ার পরে তার কিছুদিন পরে, 1 বছর 2 বছর এর পরে মেয়েটা ডিভোর্স হয়ে যায়। আমি অদম্য মেধাবীর কথা বলছি। তো ওই মেয়েটা ডিভোর্স হয়ে যাওয়ার পরে মেয়েটা পড়াশোনা করে, বাবা খুবই মানে আর্থিকভাবে খুবই দুর্বল। আমি এবার গরিব শব্দটা ব্যবহার করতে চাই না, এটা আপনি জানেন তো, আর্থিকভাবে খুবই দুর্বল। তখনও মেয়েটা পড়াশোনা করে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে। ওই মেয়েটার স্টিল নাও আমি আপনি এই পর্যন্ত নিয়ে এসেছেন, মানে তাকে সহযোগিতা না, এই পর্যন্ত না, আমি যখন জানছি, বিশেষ করে এই যে নির্বাচন গেল, আমি যখন আমার এলাকায় কাজ করতে যেছি, আমার কাছে আমি এটা একটা উদাহরণস্বরূপ বলতেছি, মানুষের সাথে কাজ করার যে আমার বিষয়গুলো। তো আমি সবসময় চাই যে আমার সাথিয়ার যে মানুষ, ওখানেই আমার জন্ম হবে, ওখানেই আমার মৃত্যু হবে, সবাই ওখানে। আমি অতীতেও থেকেছি, আগামীতেও এবং বর্তমানেও আমি সাথিয়ার মানুষের সাথেই থাকতে চাই। তাদের প্রয়োজন আমার প্রয়োজন, তাদের কষ্ট আমার কষ্ট, তাদের চাহিদা আমার চাহিদা। এই জন্য আমি সাথিয়ার মানুষের সাথেই থাকতে চাই। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি এখন দল আমাকে করে নাই, কিন্তু কাজ করার জন্য তো আমি তো দলের প্রতিনিধিত্ব করতেছি, আমি কাজ করতে। সাথিয়া থেকে আপনি সিলেট থেকে তারপরে ঢাকায়, এরপর ঢাকার পর্বটা শুনবো, এরপর আপনার চায়নার পর্বটা শুনে আবার আমরা এখন সমসাময়িকে চলে আসবো। আচ্ছা, আমি ঢাকার বিষয়টা বলি। আমি যখন ইউনিভার্সিটির দায়িত্বে থাকলাম, তখন থাকা অবস্থায় ছাত্রদলের তৎকালীন সভাপতি সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু, এখন হচ্ছে প্রতিমন্ত্রী মৎস্য পানি সম্পদ, ওনার সাথে আবার আমার যুব দল করারও সৌভাগ্য হয়েছে। তারপরে আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ 5-এর এমপি। কিছুক্ষণ আগে আপনি এখানে বসা থাকা অবস্থা আমাকে একটু টেলিফোন করছিলেন একটা বিষয়। তো যাই হোক, ওনাদের হাত দিয়ে আমি প্রথম ইউনিভার্সিটির কনভেনার, পরবর্তীতে উনি আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করলো। তখন কমিটি অনেক ছোট হতো, কিন্তু মানে একটু কমিটি বাড়ালো, তো পরবর্তীতে আমাকে করলো। তারপরে হাবিব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, এখন যে প্রতিমন্ত্রী হাবিব রশিদ, ওই কমিটির আমি সহসাংগঠনিক সিলেট ডিভিশনের প্রতিনিধিত্ব করলাম, আমাকে স্পেশালি সিলেট ডিভিশনের দায়িত্ব দিল। সেটা নিয়ে অনেক, আমি সিলেটি মানুষ না, যদিও দীর্ঘদিন ধরে আমি সিলেটে থাকছি, এবং আমি তো ওই সময় কিন্তু আমি একসময় ভোটারও ছিলাম সিলেটে, আমি এক সময়, কারণ ওই যে হলে থাকা অবস্থায় প্রথম বাংলাদেশে ভোটার আইডি কার্ড যে চালু হলো, তখন ওখানে তখন তো বুঝি না ভোটার আইডি কার্ড কি বা এটার পরবর্তীতে কি হবে। যাই হোক, আমি পরবর্তীতে চেঞ্জ করি, এলাকায় গেলাম। তারপরে আমি ছাত্রদলের শেষ আকরাম রাজীব কমিটির, যে রাজীব আহসান এখন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, এই যে সেতু, ওনাদের কমিটি আমি জয়েন্ট সেক্রেটারি হলাম। এবং একটা পর্যায়ে ওখানে নতুন কমিটি দিয়ে দিলাম, আমি যতদিন দায়িত্ব পালন করছি আন্দোলন সংগ্রামটা। তারপরে তো আমি ঢাকায় ফাইনালি শিফট করলাম। তারপরে দায়িত্ব থাকাকালীন আমাকে বিভিন্ন প্রয়োজনে দলের আসা যাওয়া সবসময় ঢাকাতেই ছিল। এইভাবে বেসিক্যালি আসলে তখন ঢাকা সাথিয়া হয়ে গেল, ঢাকা সাথিয়া এই জায়গাগুলোতেই আমাকে যাইতে হতো। যে জায়গাটা আমি পার্টিকুলার দায়িত্বে ছিলাম, ওই জায়গাকে আমাকে বেশি সময় দিতে হয়েছে, এটা আপনি বলতে পারেন। এরপরে বোধহয় বিএনপির দল থেকেই আপনাকে চায়নাতে পাঠানো হলো, এরকম বোধহয়। আচ্ছা, বিএনপির দল থেকে চায়নার গল্পটা আমি একটু বলি, এবং কেন কি, এবং তারপরে কিন্তু আপনি পররাষ্ট্রনৈতিক কিংবা এই যে আন্তর্জাতিক পরিসরে আপনাদের যে যোগাযোগ বা সেই সেক্টরে কাজ করবার সুযোগ হলো আপনার, সেইগুলো। ধন্যবাদ। আমি একটু আপনাকে শেয়ারই করি। আসলে আমি ছাত্রদল জয়েন্ট সেক্রেটারির পরে ভাইস প্রেসিডেন্টের একটা এক্সপেকটেশন থাকে,
বা আমি যেহেতু প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারবো না, তো ভাইস না, কেন প্রেসিডেন্ট হতে পারবেন না একটু শুনি। এটা কিছু ডিফিকাল্টিস আছে, যেহেতু যতটুকু বলা যায়। আপনি নিজেও বোঝেন প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো বেশিরভাগই ঢাকা ইউনিভার্সিটি থেকে দেয়। আমি যেহেতু আচ্ছা, কিছু ফিক্সড বিষয় রয়ে কিছু, গেছে যেখানে যেই কোটাতে আপনি হ্যাঁ পিছিয়ে তো ছিলেন। এই জন্য আর কি ওইটা কিছু বিষয় আছে, দল এরকম সিদ্ধান্ত নেয়, তো দলের সিদ্ধান্তই আমাদের আসলে ফাইনাল, যেহেতু ঢাকায় সারাক্ষণ থাকবে বাই করবে, এই জন্য ওইভাবে নেয়। তো এই কারণে ভাইস প্রেসিডেন্ট, তো আমি ধরেন যে কোনোভাবেই তখন আমি বেইজিংয়ে যাওয়ার কথাটা আসতেছি বলি। তো তারপরে আমি আমাদের এই কমিউনিস্ট পার্টির সিপিসি, যেটা চায়না কমিউনিস্ট পার্টি, এরা বাংলাদেশে বিএনপি সহ আরও কিছু দলকে তারা অফার করলো যে স্টুডেন্ট লিডার অথবা যেসব দেশে পলিটিক্স নাই সেই রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে মিড লেভেলের ইয়ত অর্গানাইজেশনের যারা, তাদেরকে তারা কিছু স্কলারশিপ দিবে এবং এই বেসিক্যালি তাদের পড়াশোনা ডিপ্লোম্যাটিক, এই বিজনেস, এইগুলো আর কি, পলিটিক্যাল ইকোনমি যেটাকে বলতে হয়, পলিটিক্যাল বিজনেস যেটাকে আপনি বলতে পারেন, আমি এবার এইভাবে এটাকে। তখন দল, এটা আবার একটা ক্রাইটেরিয়া ছিল যে যে কোনো একটা ইউনিভার্সিটি বা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি হতে হবে। আচ্ছা, তো এইটা তখন দল, আমি ওখানে আপনার একটা আমি তখন বেগম খালেদা জিয়ার অফিসে কাজ করতাম, টাচে ছিলাম। তো তখন আমাকেই দল এটা বলল যে ঠিক আছে, যদিও আমার যাওয়ার ইচ্ছা ছিল না, আমি অনেকটা চাপে পড়েই দিয়েছিলাম। আমি না, এটা কি সরাসরি খালেদা জিয়ার দলের রিকমেন্ডেডে, একেবারেই দলের রিকমেন্ডেড। না, আপনি যে যেতে চাইলেন না, কিন্তু আপনার কি মনে হলো যে খালেদা জিয়ার দল সেটা আমি থেকে আসতেছি, যাবো? সেটা আমি আসতেছি। উনি যে আপনাকে, ওনাকে পছন্দ করে যেহেতু আপনি না, এসেছেন। আমি সেটা আসতেছি। তো আমার খুব একটা যাওয়ার ইচ্ছা না, কারণ আমি তখন রাজপথে আন্দোলন সংগ্রাম দেই। আমি মনে করলাম যে এখান থেকে চলে গেলে আমার পদ পদবি বা এগুলো থাকবে না, মানুষের সাথে আমি একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবো, আউট অফ সাইট আউট অফ মাইন্ডের মতো। তো আমার ফিল্ড ছাড়তে চান? ফিল্ড ছাড়তে চাচ্ছি না। তো তখন বা আমার নেতাকর্মীরা মনে করবে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তখন তো সাথীর সাথে এবং আন্দোলনের অবস্থা তো তখন তো বুঝতেছেন, আমাদের এই 17 বছরটা তো অত ইজি ছিল না। তো আমি ওখানে আমার বায়োডাটা বা ইস অ্যান্ড এভরিথিং দেওয়ার পরেও, অ্যাম্বাসি আমাকে, বাংলাদেশে যে চায়নার অ্যাম্বাসি ডেকে নেওয়ার পরেও আমি খুব গড়িমসি করতেছিলাম যে যাব না। একটা পর্যায়ে যাবো না, ওদেরকে বারবার ওরা ফোন করে, যেহেতু দল থেকে আমার সিভিটা তাদের কাছে পাঠিয়েছে, তারাই আমার সাথে কমিউনিকেশন করতেছে। ওরা তখন বুঝতে পারছে যে আমি আগ্রহ না। তখন এই চায়না রিলেটেড আমাদের জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তৎকালীন যে ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, ওনার রিকমেন্ডেডে এখন যে আইন মন্ত্রী অ্যাডভোকেট আসাদ ভাই এটাকে কোঅর্ডিনেট করতো। তো অ্যাডভোকেট আসাদ ভাই আমাকে টেলিফোন করলো। তো অ্যাডভোকেট আসাদ ভাই টেলিফোন দেখে আমি ওরা একটু ভয় পাইতাম, মানে রেসপেক্টের ভয়, যে উনি হয়তো ঝাড়ি টাড়ি দিবে, যেটাকে বলে, এরকম দিতেও তাই আমি এনজয় করতাম। তো আসাদ ভাই আমাকে ফোন করে ডেকে নিয়ে আমাকে খুব ওই ঝাড়ির ওই সেই একেবারেই, যে তুমি না গেলে দলের এইটা হয়ে যাবে, অধিকারের শাসন। হ্যাঁ, এটা অধিকারের শাসন, তুমি না গেলে দলের সাথে এই হবে। এবং ইনফ্যাক্ট বলল যে আমাদের এখন কোনো এমনি তো ইন্ডিয়া এটা শেখ হাসিনাকে এত ওপেন সাপোর্ট করে, সেই না, উনি আমাকে বোঝানো থাকলো তুমি রাজনৈতিক পলিসিগুলোতে দলের আরও অনেক বিষয়গুলো আছে। তো তারপরে আমি এক ধরনের ওনার চাপে পড়েই একবারে, যখন আসলো যে আমার দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি ব্যক্তি না, তুমি না গেলে দল একটা প্রশ্নের সম্মুখীন হবে, তখন উনি আমাকে এটা বুঝাইতে সক্ষম হলো যে তুমি না গেলে দল ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং আমাদের তৎকালীন ভারপ্রাপ্ত আমাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, কারণ এই জেনারেশনের সবচেয়ে আইকন, আমি ওনাকে একটা নাম দেই ভিশনারি লিডার। উনি একটা তখন উনি বললো যে উনি জানলে এটা নিয়ে এই করবে, তুমি তো ওনাকে পছন্দ করো, তোমরা এই জেনারেশন, এরকম করে বোঝাইতে। একটা আপনাকে পছন্দ করার কারণ কি ভাই, মানে আপনাকে সিলেক্ট, আমাকে সিলেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তখন একটা ক্রাইটেরিয়া ছিল যে আমি বলছি যে একটা ক্রাইটেরিয়া ছিল, একটা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, ওইটা ছাড়া কি ওইটা ছিল, এবং ধারাবাহিক রাজনৈতিক তার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর কি, কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, এবং বোধহয় অনেস্টি এরকম ছিল। আরেকটা বিষয় ছিল যে রেজাল্ট, এগুলোর একটা কিছু বিষয়, আপনাকে আরেকটা স্কলারশিপ ওখানে ওটাকে অ্যাচিভ করার এগুলো কিছু বিষয় ছিল। তো যাই হোক, পরে আমি এটা যেতে রাজি হলাম, এবং তখনই আমাদের কমিটি এই ছাত্রদলের কমিটি নিয়ে একটি হচ্ছিল।
তখন আমি বললাম যে আমি তো ছাত্রদলে ঢুকতে চাই, আপনি যেটাকে বললেন চায়না এবং আন্তর্জাতিক, এইটা নিয়ে আমি আসতেছি। তখন আমাকে আমি ছাত্রদলে যখনই করতে চাইলাম, তখন আমাদের দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের একজন, নাম বললে আমি নাম বলতে চাচ্ছি না, আমাকে তার মাধ্যমে জানালো যে যেহেতু ও স্পেশাল কাজ করে, তাহলে ওকে আর ছাত্র দলে রাখতে চাই না, ওকে যুব দলের আমি এই আন্তর্জাতিক রিলেটেড জায়গায় ওকে দায়িত্ব দেব, ওর কাজ করতে আরও ইজি হবে। এর মধ্যে দলও জেনে গেল যে আমি এই চায়নার সাথে যেহেতু ইনভলভমেন্ট, তো তারাও চাচ্ছিল যে আসলে আমি দলের একটা প্ল্যাটফর্ম, আর চাইনিজরা ওরাও বলতেছিল যে তোমার পজিশন কি, একটা পজিশন তো লাগবে। তখন দল আমাকে এটা দিল। এর মধ্যে আমি আপনাকে একটা বড় কেস স্টাডি দিয়ে চায়নাটা যাত্রা শুরু করি। আমি যখন 18 সালে চলে গেলাম চায়নাতে, এর মধ্যে গিয়েই আমার একটা সাকসেসফুল জার্নি হলো। চায়নার সাথে আমাদের, চায়না যোগাযোগ বিএনপির সাথে ওই সময় রাখতে চাইলেও ওপেন হতে চাইতো না, সরকারের একটা প্রেশার ছিল। কিন্তু ভিতরে ভিতরে যোগাযোগ রাখার চেষ্টা করতো। প্যান্ডামিকের সময়ও প্যান্ডামিকের অনেক জিনিসপত্র, এটা আমি অনেকটা কোঅর্ডিনেট করছি। তো আমাদের একটা টিম গেল ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে, আজকে যে জ্বালানি মন্ত্রী চায়নায়। তা আমি ওদের সাথে পড়াশোনার পাশাপাশি রিলেশনটা এত, ওদের সাথে কাজ করতে করতে আমার সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। আমি জানি না টিম গেছে, আমি যেহেতু জুনিয়র, আমার তো এই টিমের সাথে যে মানে করেন যে হাই অফিসিয়াল মিটিং, এটা আমি ওদের ভাষাটাই বলছি, চাইনিজরা বলে হাই অফিসিয়াল মিটিং। আচ্ছা আচ্ছা, তো এটা চাইনিজ ভাষায় কি বলে একটু বলেন, এইটা মনে আছে কিনা আপনার? আছে, এটা ওরা হাই বলতে হচ্ছে সাউদা, এই টাইপের একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আর নিহাও মানে কি? নিহাও মানে নিহাও মানে অনেক কিছু, হ্যালো, নিহাও মানে কেমন আছেন, কেমন আছেন, এরকম ওদের একটা টনের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। মানে একটা ওদের চারটা একই শব্দ বাট চারটা মিন করে, সেটা আমি পরে আসবো। আমি খুব বেশি জানি না, অল্প জানি আর কি। আপনি ছিলেন 2 বছর? 2 বছর ছিলাম। আমি এইচএসকে 2 পর্যন্ত জানি, বাট এইচএসকে 4 জানলে আপনি ফ্লুয়েন্টলি লিখতে কারণ গিয়ে তো বোধহয় একটা ল্যাঙ্গুয়েজের কোর্স করতে হয়, ওটা আমারই ছিল। তো পরবর্তীতে এরা যখন গেছে, তখন একজন চাইনিজ ভাইস প্রেসিডেন্ট গভর্নমেন্টের, তার সাথে মিটিংয়ে বসছে, আমি ওটার ভিতরে নেই। তো হঠাৎ করে আমাদের বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদ ভাই আমাকে টেলিফোন করছে, তুমি কোথায়? তা আমি বললাম যে ভাই আমি তখন ইউনিভার্সিটির ডরমেটরিতে থাকি। তা আমি বললাম যে ইউনিভার্সিটির ডরমেটরিতে। বলে তুমি আসো নাই? ভাই আমি তো আসি নাই, বেশি দূরে ছিল না, বেইজিংয়েই তো। আমি চলে আসলাম। তো তখন আসাদ ভাই আমাকে একটা গল্পের মাধ্যমে বলতেছে, এই ইকবাল হাসান টুকু ভাই তোমাকে খুঁজতেছে। তা আমি বললাম কেন? টুকু ভাই আমাকে ওইভাবে আসলে চিনে না। তো বললো যে আমাদের মিটিং হয়েছে, চাইনিজ ভাইস প্রেসিডেন্ট প্রথম বক্তব্যই শুরু করছে তোমাকে দিয়ে। আচ্ছা, যে শব্দটা এরকম ছিল, উই আর নো এভরিথিং। আমার কথা বলছে যে ভাই, মানে আমি তাদেরকে বিএনপির বিষয়টি সে সব কিছু জানাইছি। তখন টুকু ভাই বলছে যে কে তারা প্লিজড, আপনার প্লিজ, সেটা আমি প্লিজড, এবং আপনার ইনফরমেশন, আপনার ইনফরমেটিভ যে কোয়ালিটি, সেগুলোতে তারা প্লিজড বা কি এটা জানি না। আমি আমার দলের আপনার রেফারেন্স দিয়েছে। হ্যাঁ, আমি আমার দলের অ্যাক্টিভিটিসগুলোই আমরা করছি, আমার দল কি করতে চায়, কি করছে। যদিও এই দলের এই কাজগুলো করার কারণেই 23 সালে আমাকে তুলে নিয়ে গেছিল এবং আমাকে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে, এটা পরে আসবো। তো এইভাবে আসলে আমাকে চায়নায় যাত্রা শুরু। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে তো আমি ধারাবাহিকভাবে চায়না এই বিভিন্ন, এরপরে আমাদের দলের বিভিন্ন মেয়েরা যে একটা প্রতি বছর একজন করে যায়। তো এখন যে মেয়েটা ওই যে নারী সংরক্ষিত আসনে ওই যে সুলতানা জেসমিন জুই, সে গেল, এর বিষয়গুলো আমি কোঅর্ডিনেট করতাম। বাট আমার দলের যারা সিনিয়র লিডার, মহাসচিব স্যার, তারপরে ওই সময় বর্তমান আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদ ভাই দায়িত্বে ছিল। পরবর্তীতে যদিও আমাদের টিম একটু চেঞ্জ হয়েছে।